কুসুমকে দেখে অবশেষে মনের কথা বলল আয়ুষ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি আয়ুষ জানতে চাইছে এই যে চোখ দুটো রয়েছে, কার এই চোখ দুটো, কার হতে পারে যাকে সে এত দিন ধরে ভালোবেসে এসেছে। এর মধ্যেই যেই জায়গাটাতে কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে এসে দেখে অলরেডি রয়েছে দেবলীনা। আর এই দেবলীনাকে দেখার পরেই আয়ুষ তো প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমার সাহস হলো কি করে এখানে আসার? তোমাকে তো আমরা ইনভাইট করিনি। ইন্দ্রাণী গাঙ্গুলিও সেই একই কথাই বলে যে তোমাকে আমরা ইনভাইট করিনি, অথচ তুমি এখানে চলে এসেছো। তোমার কি বেসিক সেন্সটুকু নেই? তখনই দেবলীনা বলে, আরে আন্টি, তুমি এত রেগে যাচ্ছ কেন? এত রেগে গেলে কি করে হবে বলো তো? শোনো, এই জায়গাটাতে এসেছি তোমাদের হাতটা দেখার জন্য। তুমি মেনে নাও যে তুমি হেরে গেছো। এই কম্পিটিশনে তোমরা কোনোভাবেই জিততে পারবে না। ওই বেস্ট লোগোর অ্যাওয়ার্ডটা আমিই পাবো, কারণ আমি ক্লেম করবই যে ওটা আমাদের ব্র্যান্ডের লোগো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলে, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, কিন্তু আপাতত তুমি এখান থেকে যাও। ঈশান বলে, আরে ভাইদা, ওর সাথে এত কথা বলার কি বা আছে? ওকে সিকিউরিটি দিয়ে বাইরে বার করে দে, তাহলেই তো হয়। দেবলীনা বলে, তোমার লজ্জা করে না ঈশান? একটা ওয়েটারের কাজ করারও যোগ্যতা তোমার নেই, আবার তুমি এসেছো আমার সাথে পাঙ্গা নিতে। ভুলে যেও না যে তুমি দেবলীনার সাথে কথা বলছো। জাস্ট একটা জঞ্জাল, তোমার দ্বারাই কোনো দিনও কিচ্ছু হয়নি আর হবেও না। এসেছো বড় বড় কথা বলতে, কি লাভ পাও সেটাই বুঝতে পারি না। ইন্দ্রাণী গাঙ্গুলি কথাটা শোনার পরে খুবই রেগে যায় আর বলে, তোমার সাহস থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমারই সামনে দাঁড়িয়ে তুমি আমার ছেলেকে এইভাবে অপমান করছো। ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনার হাতটা ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায় আর বলে, আর কখনো যদি আমাকে বা আমার ছেলেকে অপমান করার চেষ্টা করো তাহলে কিন্তু কাজটা মোটেও ভালো হবে না। দেবলীনা বলে, আন্টি, তুমি যে কাজটা করলে খুব অন্যায় করলে। অবশ্য তোমাদের এই দাপট বেশ কিছুদিন পরেই শেষ হয়ে যাবে। তোমাদের বাড়ির যে কাজের লোক, কি যেন নাম, কুসুম, কুসুমকে তো দেখছি না। অবশ্য কুসুম কিছুই করে উঠতে পারবে না, তাই আগের থেকেই ময়দানে আসেনি। যাক, ভালো হয়েছে যে এই কাজের মেয়েটা অবশেষে এখানে আসেনি। আয়ুষ বলে, মুখ সামলে কথা বলো। ও আমাদের বাড়ির কাজের মেয়ে নয়। তোমার কাছেও কাজের মেয়ে হতে পারে, কিন্তু আমাদের কাছেও নয়। আমাদের কাছেও গাঙ্গুলি বাড়ির একজন সদস্য, কথাটা মাথায় রাখবে। এর মধ্যেই কম্পিটিশন শুরু হয়। একের পর এক মেয়ে এসে দেখাতে থাকে তাদের চোখ, কিন্তু তাদের মুখ ছিল ঢাকা। আয়ুষ এই শর্তটাই দিয়েছিল, মুখ দেখাতে হবে না, চোখ দুটো দেখালেই হয়ে যাবে। কিন্তু চোখ কোনোভাবেই ম্যাচ করছে না লোগোর চোখের সাথে। এর মধ্যেই কুসুম ভাবে, আজকে তো ছোট সাহেব হেরে যাবে। ছোট সাহেবকে হারতে দেখতে আমি পারবো না, কিন্তু আমি কি বা করতে পারি? আমার কাছে যে কোনো উপায় নেই, তাই আমাকে চুপচাপ সবটা দেখতে হবে। শুধু এটুকুই চাই, সব যেন ভালো থাকে, সব যেন ভালো হয়, কোনো যেন খারাপ কিছু না হয়। এর মধ্যেই কুসুম কি করবে বুঝতে পারছিল না। ফোন করে ঈশান। ঈশান বলে, জানো জাদুঘর, মনে হচ্ছে এবারে তোমার কথাটাই খেটে গেছে। একের পর এক মেয়ে সবাই এসে দাঁড়াচ্ছে, কিন্তু কারোর চোখের সাথেই সেই চোখ দুটো ম্যাচ করছে না। মনে হয় আমরা হেরে যাব। ভাইদার এত স্বপ্ন, সবটাই হয়তো শেষ হয়ে যাবে। কি করব আমরা? নিজেরাও বুঝে উঠতে পারছি না। কুসুম অনেকটাই অসহায় হয়ে পড়ে। মীনাক্ষীর কথাগুলো ভুলতে পারে না। মীনাক্ষী যে কথাগুলো বলেছে সেগুলো যদি সত্যি হয়, তাহলে কুসুম নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। এমনটাই ভাবছিল। যদি তার বাবা চাকরি চলে যায়, তার ভাই ঘুন্টু যদি স্কুল থেকে চলে আসে এই বাড়িতে, দেবীমা যদি স্কুলে আর না পড়ায়, আর তার বাবা যদি চাকরিটা সরিয়ে দেয়, এই সব কিছু ভেবে কুসুম আর নিজের পরিচয় কোনোভাবেই জানাতে পারছে না। আর এর মধ্যেই ঈশান ফোনে কথা বলতে থাকলেও কুসুমের কোনো উত্তর না পেয়ে ফোনটা কেটে দেয়। চলে এসেছে মীনাক্ষী। মীনাক্ষী এসে ভাবে, ইস, এই চোখ দুটো যদি কোনোভাবে আমার সাথে ম্যাচ করে যায় তাহলে তো কেল্লাফতে। এরপর মীনাক্ষীও নিজের মুখটা ঢেকে চোখ দুটো দেখায়। আর তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে ছোট? তুই এসব কি করতে গেছিস? চলে আয়, এটা একটা কম্পিটিশন হচ্ছে। এই কম্পিটিশনের মার্কেটে তুই এইসব করতে এসেছিস? সরাই, বলেই মীনাক্ষীকে সরিয়ে দেয়। আর অন্যদিকে দেখা যায় আয়ুষ ভাবে, যেভাবেই হোক না কেন, আজ আসল যে চোখের যে অধিকারী, তার সামনে আমার যাওয়াটা খুব জরুরি ছিল। কিন্তু কে সে? আমরা তো সেটাই বুঝতে উঠতে পারছি না। এর মধ্যেই কুসুম নিজের ছবিটা বারবার করে দেখতে থাকে। তখনই দীপালি এসে বলে, কুসুম, তার মানে আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। আমাদের আয়ুষ বাবা তোকে ভালোবাসে। তোর চোখ দেখেই ও প্রেমে পড়ে গেছে। তাহলে তুই এখানে কি করছিস? আজ তো ওদের একটা কম্পিটিশন হচ্ছে, তুই সেখানে যা। কুসুম বলে, না পিসি, আমি সেখানে যেতে পারবো না। আমি বলতে পারবো না যে এই চোখ দুটো আমার। দীপালি তখন বলে, কেন কেন তুই বলতে পারবি না? তোর কাছে তো সবকিছু আছে, তুই বাদ সাজছিস কেন?
কুসুম বলে, কারণ ছোট ম্যাডাম আমাকে বলেছে আমি যদি নিজের পরিচয় সামনে আনি তাহলে হয়তো দেবীমা আমার উপর খুব ক্ষিপ্ত হতে পারে, মা আর ছেলের মধ্যে হয়তো কোনো ঝামেলা হতে পারে যে একটা কাজের মেয়েকে ছোট সাহেব ভালোবেসেছে। যদি আমার বাবা চাকরি চলে যায় আর আমার ভাইয়ের পড়াশোনারও যদি ক্ষতি হয়, আমি বুঝতে পারছি না কি করব। কিন্তু দীপালি বলে, শোন কুসুম, এসব ভাবার চিন্তা এখন সময় নেই, ওরা তো হেরে যাবে, ওই দেবলীনা ওই লগোটার ক্লেম করে নেবে, তার থেকে বরং তুই যা, তারপর যা হবে দেখা যাবে। আমার মনে হয় না ইন্দ্রাণী গাঙ্গুলি ম্যাডাম তোকে কখনো ভুল বুঝতে পারে, তুই এই পরিবারের জন্য অনেক কিছু করেছিস কুসুম, তোকে আরেকটুখানি করতেই হবে। এরপর কুসুমকে পুরোপুরি বুঝিয়ে পাঠানোর চেষ্টা করে দীপালি। অন্যদিকে লাস্ট একজন বাকি আছে, আর তার চোখ যদি দেখা যায় সেও কোনোভাবে ম্যাচ করাতে পারে না, তাই আয়ুষও খুব ভেঙে পড়ে। আয়ুষ ভাবে কি করে সবটা জানবে। এর মধ্যেই দেবলীনা আবারও চলে এসেছে ভেতরে, আর দেবলীনাকে দেখার পরে আয়ুষ বলে, কি ব্যাপার, তুমি আবার এখানে কেন এসেছো? বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন দেবলীনা বলে, কেন এখান থেকে বেরিয়ে যাব কেন? ভয় পাচ্ছ আমার মুখোমুখি হতে? আরে বাবা আয়ুষ, শোনো, এখনো সময় আছে, তোমরা আমার সাথে হাত মেলাও, আমরা একসাথে বিজনেস করি। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোমার মতন একজন শত্রুর সাথে ইন্দ্রাণী গাঙ্গুলি কখনো বিজনেস করে না, বেরিয়ে যাও এখান থেকে। এর মধ্যেই কুসুম চলে এসেছে। অ্যাকচুয়ালি লাস্ট যে পারফরমেন্স ছিল সেটা অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, কিন্তু কুসুম তখন বলে আর একটা বার তাকে সুযোগ দিতে। আয়ুষ বলে, ঠিক আছে, এতগুলো তো দেখা গেল, লাস্ট একটা না হয় দেখাই যাক। এরপর যখনই কুসুম তার চোখ রাখে তখনই ম্যাচ করে যায়, আর যা দেখার পরে আয়ুষ আর ঈশান নিজেই চমকে যায়। আয়ুষ তখন বলে, তার মানে যার জন্য এত দিন ধরে অপেক্ষা করেছি এই হলো সেই মেয়ে। এরপর কুসুম নিজের পরিচয় জানিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যাচ্ছিল, কিন্তু আয়ুষকে গিয়ে ধরে আর বলে, প্লিজ তুমি যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে নিজের করে পেতে চাই, যদি তুমি তোমার ফেসটা আমাকে দেখাও। এরপর কুসুম ভাবে ফেস তো দেখাতেই হবে, কিন্তু কুসুম এটাও ভাবে যে চোখকে এতদিন ধরে ভালোবেসেছে ছোট সাহেব, সেই চোখ তো তার সামনেই ছিল, তবুও সে বুঝতে পারল না কেন। এরপর কুসুম তার মুখ নিয়ে সামনে আসতেই আয়ুষ তো রীতিমতো সব সত্যিটা জানতে পেরে যায়। আসলে সে এতদিন ধরে যাকে ভালোবেসেছে সে আর কেউ নয়, সে হলো কুসুম সরকার।